ভারত থেকে ঢাকায় ফিরিয়ে আনা হলো দুই মিশন প্রধানকে। আগরতলা ও কলকাতায় বিক্ষোভের জেরে এমন সিদ্ধান্ত। ভারতীয় মিডিয়ার তথ্য আগ্রাসন মোকাবেলায় নিতে হবে আইনের আশ্রয়, বাড়াতে হবে কূটনীতিক তৎপরতা। ওইখানকার যে হাই কমিশন আছে তাকে ব্যবহার করে আমরা ওই নির্দিষ্ট টিভি চ্যানেলের যারা মালিক তাদের কাছেও আমরা আমাদের প্রতিবাদ টিভি পাঠাতে পারি। দক্ষিণ এশিয়ার বন্ধুহীন হয়ে পড়ছে ভারত। দেশটির দখলদারি মনোভাব আর কূটনৈতিক ব্যর্থতাকেই দুষছেন বিশ্লেষকরা। কুষ্টিয়ায় ধান চাল সংগ্রহের লক্ষ্য পূরণের শঙ্কা, সরকারি দাম নিয়ে অখুশি মিলার ও কৃষকেরা, হাল ছাড়ছে না খাদ্য বিভাগ। এবং প্রেসিডেন্ট পদ থেকে সরতে নারাজ ম্যাক্রো, দ্রুতই ঘোষণা করা হবে নতুন প্রধানমন্ত্রীর নাম, বাজেট পরিবর্তনের দাবি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। ভারতীয় মিডিয়ার তথ্য আগ্রাসন মোকাবেলায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পাশাপাশি আইনের আশ্রয় নেওয়া উচিত, এমন মত বিশ্লেষকদের। তবে বাংলাদেশে নিজেদের অনুগত সরকার না থাকায় হতাশা থেকে প্রতিক্রিয়া দেখাচ্ছে ভারত। এ অবস্থায় কূটনীতিক তৎপরতা আরও বাড়ানোর তাগিদ দিয়েছে বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। মাধ্যমে ভারতীয় পতাকা মারানোর ছবিতে তোলপাড় হয় ভারত। উগ্র হিন্দুত্ববাদীদের হিংসার রেশ আঁচড়ে পড়ে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে। ভেঙে ফেলা হয় জাতীয় পতাকার স্ট্যান্ড, নিরাপত্তা দেয়াল। বিক্ষুব্ধদের হামলা থেকে বাদ যায়নি কর্মকর্তারাও। তবে সম্প্রতি সেই ছবি বিশ্লেষণ করে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট রিউমার স্ক্যানার জানায়, সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করে মিথ্যা তথ্য ছড়ায় ভারতীয় এজেন্টরা। আদতে এর কোনো অস্তিত্বই ছিল না। ভারতীয় মিডিয়ার এমন তথ্য সন্ত্রাস শক্ত হাতে মোকাবেলা করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা প্রতিবাদ জানাতে পারি ওই সরকারের কাছে, যেমন জানাতে পারি, এবং একই সাথে আমরা আমাদের ওইখানকার যে হাই কমিশন আছে তাকে ব্যবহার করে আমরা ওই নির্দিষ্ট টিভি চ্যানেলের যারা মালিক তাদের কাছেও আমরা আমাদের প্রতিবাদ টিভি পাঠাতে পারি। কেউ যদি আমার সার্বভৌমত্ব বা আমার আত্মমর্যাদা নিয়ে ক্ষতিগ্রস্ত করতে চায়, অবশ্যই আমরা তার প্রতিবাদ করব এবং শক্তভাবে তার প্রতিবাদ করব, যেটা আগের সময়ে ছিল না। বাংলাদেশের সঙ্গে ভারতের স্ট্র্যাটেজিক রিলেশন খুব কম সময়েই ছিল। দীর্ঘদিনের নতজানু নীতির বিপরীতে ন্যায্যতার দাবি উঠলে আরও প্রতিক্রিয়া দেখাবে ভারত। তবে নিজেদের স্বার্থেই ভারত বাংলাদেশের দাবি মানতে বাধ্য হবে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। যে বাংলাদেশ একটা মর্যাদার জায়গায় যাওয়ার লড়াই করছে এখন। এতদিন আমাদের যে এক ধরনের সাবঅর্ডিনেট হয়ে থাকা, সেই জায়গা থেকে একটা উত্তরণের রাস্তা হয়তো তৈরি হচ্ছে। একটা বড় ম্যাস গ্যাদারিং হয়ে গেল, এই বুঝি বাংলাদেশের সাথে একটা বড় সংঘর্ষ হয়ে যাচ্ছে। আমার কাছে কনফ্লিক্ট অ্যানালাইসিসের জায়গা থেকে যদি আমি দেখি, তো আমার কাছে তেমনটা মনে হয় না। আশা করি সরকার যে অনুধাবন করতে পেরেছে এবং তাদের দুঃখ প্রকাশ করেছে, সেই জায়গাটাই হবে ভারতের নীতি নির্ধারণের জায়গায় এবং পরবর্তী স্টেপের জায়গায় একমাত্র অবলম্বন এবং একমাত্র কৌশল। ভারতের তথ্য সন্ত্রাস মোকাবিলায় শক্তিশালী পাবলিক ডিপ্লোমেসি বাড়াতে বলছেন বিশেষজ্ঞরা। প্রোপাগান্ডা দিয়ে সাময়িক উত্তেজনা সৃষ্টি করলেও লং টার্মে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে বলে আমি বিশ্বাস করি না। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ত্রিপুরা ও কলকাতা থেকে ফিরিয়ে আনা হয়েছে বাংলাদেশের দুই হাই কমিশনারকে। দুদেশের মধ্যে চরম উত্তেজনার মধ্যে 24 ঘন্টার ভেতর ফিরিয়ে আনা হলো তাদের। ত্রিপুরার সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুর রহমানকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। ভারতের পরিবর্তিত পরিস্থিতিতে তাদের এই আদেশ দেওয়া হয়। ইতিমধ্যে সাড়া দিয়ে দুজনই বাংলাদেশে ফেরত এসেছেন। এদিকে গত 28 নভেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে হামলা করে একদল উগ্র ভারতীয়। এরপরই অন্তর্বর্তী সরকার ওই হাই কমিশনের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করে। ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাই কমিশনে হামলা ও ভারতীয় সাংবাদিক ফেনী জেলা নিয়ে কটাক্ষের প্রতিবাদে মশাল মিছিল ফেনীবাসীর। বৃহস্পতিবার রাতে জেলার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি মশাল মিছিল বের করে শহরের প্রধান সড়কগুলো ঘুরে আবারও শহীদ মিনারে গিয়ে শেষ হয় বিক্ষোভ সমাবেশ। এ সময় বক্তারা ভারতের আগ্রাসনের প্রতিবাদ করেন। দেশের যে কোনো দুর্যোগ কঠিনভাবে মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানায় তারা।
জন্মলগ্ন থেকেই বৈরী পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক। চীনের সঙ্গেও সীমান্ত সহ নানা ইস্যুতে রয়েছে মতবিরোধ। শুধু চীন কিংবা পাকিস্তান নয়, প্রতিবেশী অন্য বন্ধু রাষ্ট্রের সঙ্গেও ভারতের তিক্ততা চরমে পৌঁছেছে। এবার নতুন করে বাংলাদেশের সাথে তৈরি হয়েছে টানাপোড়েন। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় বন্ধুহীন হয়ে পড়ছে ভারত, যা দেশটির জন্য খুবই দুঃসংবাদ বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্রের ডেস্ক রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত, যার সীমান্ত রয়েছে বেশ কয়েকটি দেশের সঙ্গে। প্রতিবেশী এ দেশগুলোর কোনোটির সঙ্গেই খুব ভালো সম্পর্ক নেই ভারতের। এর পিছনে বড় কারণ দেশটির দখলদারি মনোভাব। কয়েকটি দেশের সঙ্গে আছে সীমান্ত বিরোধ, কোনোটির সাথে বিরোধ সমুদ্র সীমা নিয়ে, আবার কোনোটির স্বাধীন অস্তিত্ব প্রশ্নেই আছে সংকট। 47-এর পর থেকে ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব পাকিস্তানের। পরবর্তীতে সম্পর্কের কিছুটা উন্নতি হলেও মুম্বাই হামলার পর অবনতি হয়েছে সম্পর্কের। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক ভালো হওয়া অনেকটাই অসম্ভব ব্যাপার। সম্প্রতি নেপালেও তাদের 3টি সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে। ভারতের নিয়ন্ত্রণে থাকা 3টি জায়গা নিজেদের বলে দাবি করে মানচিত্র প্রকাশ করেছে নেপাল। সব মিলিয়ে ছোট্ট এই দেশটি নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে ভারত। তামিল ইস্যুতে ভারতের সাথে অনেক আগে থেকেই শ্রীলঙ্কার সম্পর্ক খারাপ, কিন্তু তাতে আরও ছাই ঢেলেছে চীন। বিশাল ঋণের বোঝা এখন শ্রীলঙ্কার ঘাড়ে। মালদ্বীপ নিয়েও চিন্তার ভাঁজ ভারতের কপালে। দেশটিতে গেল বছর ভারতপন্থী সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন মোহাম্মদ মুইজু, যিনি প্রেসিডেন্ট হওয়ার পর তার দেশ থেকে সব ভারতীয় সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। তার দলের ইন্ডিয়া আউট ক্যাম্পেইন ভালো সাড়া ফেলেছে মালদ্বীপে। প্রেসিডেন্ট মুইজু চীনের দিকে ঝুঁকেছেন কোনো রাগঢাক না করেই। এমনকি যে ভুটান সামরিক, বৈদেশিক ও অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রেই ভারতের ওপর নির্ভরশীল, তারাও চীনের সঙ্গে আলাদাভাবে শুরু করেছে সীমান্ত আলোচনা। কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চীনের প্রস্তাবকেও সরাসরি নাকচ করে দেয়নি ভুটান। আফগানিস্তান ও মিয়ানমারে যে দুটো সরকার এখন ক্ষমতায়, তাদের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো এ কথা বলা চলে না কোনো মতেই। দুটো দেশেই বিভিন্ন খাতে ভারতের শত শত কোটি টাকার বিনিয়োগ এখন প্রবল অনিশ্চয়তার মুখে পড়েছে। এই তালিকায় সবশেষ সংযোজন বাংলাদেশ। দেশ দুটির মধ্যে সম্পর্ক বর্তমানে উত্তপ্ত পর্যায়ে, যার ফলে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন বৃদ্ধি পেয়েছে। গেল 5 আগস্টের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের আরও খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত প্রতিবেশী দেশগুলোতে নিজেদের স্বল্পকালীন স্বার্থের হিসেব করেই এগিয়েছে। দীর্ঘমেয়াদে কি হবে তা নিয়ে কখনো মাথা ঘামায়নি, ফলে ক্রমশ বন্ধুহীন হয়ে পড়েছে দেশটি, এমনটি দাবি করেছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশে কারো মধ্যে কোনো বিভেদ নেই। এদেশের সম্প্রীতির প্রশ্নে বিশ্ববাসী যেন বিভ্রান্ত না হন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এ কথা বলেন ধর্মীয় নেতারা। বলেন, যারা বিভেদ তৈরি করছে তারাই ভারতে বসে অপপ্রচার চালাচ্ছে। এসব উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ভারতের আর কোনো হঠকারিতা মেনে নেবে না এদেশের মানুষ। জানাতুল মোহনার রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে অংশ নেন রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন মন্দির ও সংগঠনে থাকা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ধর্ম উপদেষ্টা আফম খালিদ হাসান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ, বৌদ্ধ কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক বাইতুল মোকাররমের খতিব, রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার ও হেফাজতে ইসলামের 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে নেতারা বলেন, বাংলাদেশে কারো মধ্যে কোনো বিভেদ নেই। যারা বিভেদ তৈরি করছে তারাই ভারতে বসে অপপ্রচার চালাচ্ছে। ভারতীয় গণমাধ্যম অনেক উস্কানির পরও ধৈর্যের পরিচয় দিয়েছে বাংলাদেশের মানুষ। কারো মধ্যে কোনো বিভেদ নেই, তবে বিভেদটা কোথায়? বিভেদ তো হচ্ছে। বিভেদটা কে করছে? এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে। এইটাকে পুঁজি করে বাহিরে গিয়ে বাহিরের রাষ্ট্র আমাদের উপরে একটা মানে কি
কি বলে মাছের আদারির মতো হিন্দুদের উপর একটা চড়াও থিয়া সে একটা বড় কিছু তৈরি করে নিল। এটা আমরা চাই না। ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানুষ অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে যে আমাদের একজন অ্যাডভোকেট মারা গেছে। তারপরে ভারতীয় মিডিয়াতে অনেক রকমের, যদিও মেইন স্ট্রিমের মিডিয়াতে না, কিন্তু ছোটোখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার যাতে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয় সেই ব্যবস্থা করতে চাচ্ছে। এই পরাজিত শক্তির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, দলমত নির্বিশেষে। আমরা সেই কথাটা সেখানে বলেছি। নেতারা বলেন, পরাজিত শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পুরো বাংলাদেশ। আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরও মুসলমানরাও অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। যারা ফাটল দেখাতে চাইছেন তাদের অপপ্রচারে পা দেয়া যাবে না। মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে আমরা এই মাটিতে আমাদের প্রিয় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই জায়গা থেকে আমাদের মধ্যে কোনো প্রকার ফাটল নেই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। বিভেদ এবং ফাটল যারা দেখাবার চেষ্টা করছে তাদের সে মিথ্যা প্রপাগান্ডা যেন বিশ্ববাসী বিভ্রান্ত না হয়। বিভিন্ন মিশন যেগুলো আছে তারা সহ প্রতিবেশী দেশ সহ বিশ্বের মধ্যে জানুক যে বাংলাদেশ একটি সম্প্রতির দেশ। অপপ্রচার চালাচ্ছে, তাদের আমরা প্রতিরোধ করব। আমরা ঐক্যবদ্ধ আছি, সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব ইনশাআল্লাহ। সবার শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম। ভারতের অপতথ্য দুই দেশের জন্য হুমকি স্বরূপ জানিয়ে বলেন, ভারতকে আগে জুলাই গণ অভ্যুত্থান এবং আওয়ামী লীগের গণহত্যার স্বীকৃতি দিতে হবে। যেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের এবং শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে, এটার স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে। তাদের যে মিডিয়ার যে ভূমিকা, এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে। এটা আপনাদের দেখতে হবে যে এইভাবে এই কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন, মিস ইনফরমেশন, এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। বাংলাদেশে ভালো আছেন এমন কথা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রীতি সম্মেলন করার পরামর্শ দিয়েছেন বৈঠকে অংশ নেওয়া ধর্মীয় নেতারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দনকে আজ তোলা হবে চট্টগ্রামের আদালতে। এর আগে বৃহস্পতিবার ভৈরব রেল স্টেশন থেকে চন্দনকে গ্রেফতার করা হয়। চন্দন কোতোয়ালি থানার বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার বাসিন্দা। গেল ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত ছিল চন্দন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ছুটির দিনে বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, বাজারে এসে কি বলছেন ক্রেতারা? শীতের সবজির দাম কি কমেছে কিনা, স্বস্তি ফিরেছে কিনা সব ক্রেতার মাঝে, বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এবং সকাল থেকে আমরা এখানে যেমনটি দেখতে পেয়েছি যে এখানে প্রচুর পরিমাণে ক্রেতাদের সমাগম রয়েছে। যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, সেহেতু ক্রেতাদের একটা চাপ থাকে বাড়তি কারওয়ান বাজারে। তবে আমরা এখানে এসে যেমনটি দেখতে পেয়েছি যে শীতকালীন শাকসবজির দাম কিছুটা কমতে শুরু করেছে এবং গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 10 থেকে 15 টাকা কমেছে কেজি প্রতি। কিছু কিছু পণ্যে কিন্তু আবার দাম বেড়ে গিয়েছে। তবে ব্যবসায়ীরা যেমনটি বলছে যে আরো যখন শীতের মৌসুম আরো যখন পুরোপুরি ভাবে চলে আসবে এবং তখন পণ্যের যে সরবরাহ সেটি আরো বেড়ে যাবে এবং তখন দাম আরো কিছুটা কমে আসবে। গত সপ্তাহে যেমনটি আমি বলতে পারি যে সিমের কেজি ছিল 120 থেকে 130 টাকা, বর্তমানে সিমের কেজি চলছে 80 টাকা 70 টাকা। এছাড়া কিছু কিছু পণ্যের দাম বেড়েও গিয়েছে। তবে ব্যবসায়ীরা যেমনটি বলছে যে পণ্যের এখন পর্যন্ত পর্যাপ্ত যে চাহিদা সেটি তারা পাচ্ছেন না, যার কারণে দাম কিছুটা বাড়তি রাখা হচ্ছে। এছাড়া ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, ক্রেতারা যেমনটি বলছে যে সঠিকভাবে বাজার মনিটরিং করে বর্তমানে যে দামগুলো রয়েছে সেগুলো আরেকটু কমিয়ে আনা সম্ভব হতে পারে। এই মুহূর্তে আমি একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই যে বর্তমানে কি পরিমাণ দাম সবজির। জি আলহামদুলিল্লাহ, শীতকালীন সবজি বাজারে মোটামুটি সব আছে, কিন্তু দামও মানে আস্তে আস্তে কমতেছে। যেরকম না বর্তমানে সিম 50 থেকে 80 টাকার ভিতরে বিভিন্ন কোয়ালিটি, আর হলো আপনার পেঁপে হলো আপনার 40 থেকে 45 টাকা কেজি। আলুটা এতদিন ইন্ডিয়ান আলু ছিল, বর্তমানে আমাদের দেশি আলু আর আসা শুরু হয়েছে। বর্তমানে আলু হলো 100 থেকে 110 টাকা কেজি।
আমি আশাবাদী যে আরো 1 সপ্তাহ গেলে ইনশাল্লাহ 50-60-এর ভিতরে সব সবজি পাওয়া সম্ভব। বাজারে সরবরাহ কিরকম রয়েছে? জি আলহামদুলিল্লাহ মোটামুটি এখন মানে সরবরাহ ভালো আছে এবং দামও মানে কমতেছে। জি জি, আপনারা যেমনটি শুনছিলেন যে একজন ব্যবসায়ী তিনি বলছিলেন যে বাজারে সরবরাহ রয়েছে এবং সামনের দিকে যখন আরো সরবরাহ বাড়বে তখন দাম আরো কিছুটা কমে আসবে। তবে ক্রেতারা যেমনটি অভিযোগ করেন বরাবরই যে তাদের সাধ্যের নাগালে এখনো বাজার আসছে না এবং তাদের এখনো অনেক পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে। তবে বর্তমানে যেটি আসলে বাজার যে দামটি চলছে সেটি আসলে বলা যায় যে গত সপ্তাহ থেকে প্রতি কেজিতে 5-10 টাকা 15 টাকা করে কমেছে। তো এই ছিল আসলে রাজধানীর কারণ বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ। ন্যান্সি। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। এবার যাব ময়মনসিংহের বাজারে, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বাজারের স্বস্তি ফেরাতে কোনো উদ্যোগ চোখে পড়ছে কিনা আপনার বিস্তারিত জানাবেন। ময়মনসিংহের সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে, অর্থাৎ আমরা দেখেছি বাজারে প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি উঠেছে এবং মৌসুমি সবজিতে কিন্তু একেবারেই ময়মনসিংহের বাজারগুলো ভরপুর হয়ে উঠেছে। আমি এখন রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁচা বাজার মেছোয়া বাজারে রয়েছে। আজকের বাজারে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে গত সপ্তাহের তুলনায় কিন্তু আজকের বাজারে প্রতি কেজি সবজিতে 15 থেকে 20 টাকা করে কিন্তু কমেছে, অর্থাৎ এটি নিয়ে সাধারণ ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তারা বলছেন যে সবজির দাম কমায় কিন্তু তাদের মধ্যে যে স্বস্তি সেটি কিন্তু লক্ষ্য করা গেছে এবং তারা বলছেন যদি বাজার মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করা হয় তাহলে সবজির দাম কিন্তু আরো অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। আমরা যদি একটু আপনার মাধ্যমে দর্শকদের সবজির দাম একটু জানাতে চাই, অর্থাৎ আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে এবং সিম বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। আমরা দেখেছি এই সিম কিন্তু গত সপ্তাহে বিক্রি হয়েছিল 120 টাকা কেজি দরে, অর্থাৎ এছাড়াও টমেটো বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, বাঁধাকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা প্রতি পিস এবং ফুলকপি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা প্রতি পিস, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে। নতুন আলু যেটি এসেছে সেটি হল্যান্ডার আলু কিন্তু বিক্রি হচ্ছে 100 এবং 100 থেকে 90 টাকা কেজি দরে এবং অন্যান্য যে আলু রয়েছে সেটিও কিন্তু 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ ক্রেতারা বলছেন যে তাদের মধ্যে কিছুটা অস্বস্তি ছিল বিগত সময়গুলোতে, এখন কিন্তু সবজির দাম পুরোপুরি অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে, যার কারণে কিন্তু তাদের মধ্যে যে স্বস্তি সেটি কিন্তু তারা লক্ষ্য করছেন এবং তারা বলছেন যে যদি বাজার মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করা হয় তাহলে আগামীতে সবজির দাম আরো কমে আসবে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। এবং আমরা বিক্রেতাদের সঙ্গেও কথা বলেছিলাম, বিক্রেতারা বলছেন যে প্রচুর পরিমাণ সবজি কিন্তু ময়মনসিংহ অঞ্চল থেকে এবার কিন্তু বাজারগুলোতে আসছে, যার কারণে কিন্তু সবজির দাম অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে এসেছে এবং ক্রেতা যারা আছেন তারা কিন্তু স্বস্তিতে অন্তত সবজি ক্রয় করতে পারছেন, সেই বিষয়টি বলছিলেন। এবং অন্যান্য বছর যদিও এই সময়ে সবজির দাম কিন্তু আরো অনেকটাই কম ছিল এবং ক্রেতারা বলছেন যে যদি আরো বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয় তাহলে হয়তো সবজির দাম আরো কিছুটা নিয়ন্ত্রণে আসবে, অর্থাৎ আমরা যারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম, তারা বলছেন যে ময়মনসিংহের সবচেয়ে বড় বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু তারা মনিটরিং ব্যবস্থা জোরদার করছেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কিন্তু এই নিয়ে আলোচনা করছেন, যার কারণে কিন্তু প্রতিনিয়ত সবজির দাম নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সবজির বাজার থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। শেরপুরে নালিতাবাড়িতে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ কম্বল ও জিরা জব্দ করেছে সেনাবাহিনী। শুক্রবার ভোরে কাকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। সেনাবাহিনীর অভিযানে মোট 721 পিস কম্বল এবং 305 বস্তা ভারতীয় জিরা উদ্ধার হয়, যার মূল্য প্রায় 84 লাখ টাকা। এছাড়া একটি ট্রাকও জব্দ করা হয়েছে, যার মূল্য 36 লাখ টাকা। অভিযানে পণ্য চোরাকারবারির সঙ্গে জড়িত রুহুল আমিন পালিয়ে যায়। সেনাবাহিনী জানিয়েছে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ নিয়োগ ও দুর্নীতির মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী আক্তারের বিরুদ্ধে। এ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসী। এতে ব্যাহত হচ্ছে
বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম। বিস্তারিত সহকর্মী আব্দুল আলিমের পাঠ্য তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে। মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিল্পী আক্তার। অভিযোগ আছে স্বামী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সায়েদুর রহমানের দাপটে অবৈধ উপায়ে বনে যান প্রধান শিক্ষক। সরকারি বিধি মোতাবেক প্রধান শিক্ষক পদে আবেদন করতে এমপিও ভুক্তির পর ন্যূনতম 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন। কিন্তু স্বামীর প্রভাবে 2010 সালে এমপিও ভুক্ত হয়ে প্রধান শিক্ষকের চেয়ারে বসতে শিল্পী আক্তারের সময় লাগে মাত্র 3 বছর। পরে স্বামীকে এডহক কমিটির সভাপতি বানিয়ে বিদ্যালয়ের যাবতীয় আয় ব্যয় গোপন, ছাত্রছাত্রীদের সেশন ফি, মালামাল ক্রয় এবং ভর্তি ফি সহ অনুদানের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ রয়েছে শিল্পী আক্তার ও তার স্বামীর বিরুদ্ধে। শাহজাহান মোল্লা বারবার 4 বার এ পর্যন্ত সভাপতি নিযুক্ত হয়েছেন, কিন্তু স্কুলের কোনো উন্নয়নমূলক কাজ করে নাই। উনি একজন সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হতে তার নিম্নতম যোগ্যতা লাগে 12 বছর। সেখানে উনি 2 বছর 7 মাসে উনি প্রধান শিক্ষক হয়। কাশিম নামের এক শিক্ষককে নিয়োগ দেওয়া হয়, তাকে নিয়োগ দিয়ে এবং কি তার বেতন উঠায়ও শিল্পী ম্যাডাম পর্যন্ত খেয়েছে স্কুলের প্রধান শিক্ষক। কাজ কাটা, তারপরে অর্থ আত্মসাৎ, ওনার বিরুদ্ধে ব্যাংকের যে রিজার্ভ ফান্ড টাকাগুলা ওগুলি উত্তোলন করে আত্মসাৎ করছে। তবে অভিযোগ অস্বীকার করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে জানান অভিযুক্ত প্রধান শিক্ষক শিল্পী আক্তার। আমি কিন্তু হেডমাস্টার স্কেল অভিজ্ঞতা কম দেখে হেডমাস্টার স্কেল আসে নাই। আমি কি করলাম, এই যে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছি, এটা তো ক্যাশ খাতা আছে, সবকিছুই তো আছে, আমাদের আয় আছে ব্যয় আছে, সবই তো আছে। ওরা একটা ষড়যন্ত্রকারী টিচার, যে 6 জন 7 জন টিচার হলে জাল সনদদারি টিচার, তারই ভাই স্বামীরা মিলেই তো আবার এইগুলি করতেছে। উপজেলা প্রশাসন জানায় শিল্পীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে করা হয়েছে কমিটি। তদন্তের পর নেওয়া হবে ব্যবস্থা। সবগুলো অভিযোগের তদন্ত রিপোর্ট আসলে আমরা হয়তো বিধিবিধান এবং প্রজ্ঞাপনের আলোকে এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো, অথবা আইন কানুন বিধিবিধান এবং প্রজ্ঞাপনের যেটা বলা আছে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয় অভিভাবকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।